হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কথা বলবো সিকিউর ভিডিও হোস্টিং বা ভিডিও ডিআরএম নিয়ে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে যখন কোনো ব্যক্তি কোনো একটা ক্রিয়েটিভ কাজ করে, ধরুন কোনো একজন ব্যক্তি একটা বই লিখলো কিংবা কোনো একজন ব্যক্তি একটা কিছু আবিষ্কার করলো, তখন তার নামে একটা কপিরাইটস বা পেটেন্ট থাকে। এই বইটা শুধুমাত্র সে ডিস্ট্রিবিউশন করতে পারবে বা এই আবিষ্কারটা শুধুমাত্র সেই ডিস্ট্রিবিউশন করতে পারবে। ডিজিটাল ওয়ার্ল্ডের এই কনসেপ্টটাই হচ্ছে ডিআরএম বা ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট। এই জিনিসটা পার্টিকুলারলি যাদের একটা এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে বা যারা কোর্স বিক্রি করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রায়শই দেখা যায়, দেখবেন যে একটা কোর্স আপনি তৈরি করেছেন, হয়তো দিনরাত মেহনত করে একটা কোর্স বানাইছেন, পরবর্তীতে দেখা যায় ওই কোর্সটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে বিনামূল্যে পাওয়া যাচ্ছে কিংবা নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে, যেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর বা যিনি কোর্সটা তৈরি করেছেন তার জন্য খুবই ক্ষতিকর এবং তার সময় বা পরিশ্রমের কোনো মূল্য থাকে না। এই জন্যই মূলত ডিআরএম বা ডিজিটাল রাইট ম্যানেজমেন্টের কনসেপ্টটা আসে। আজকের ভিডিওতে মূলত আমরা সেটাই দেখবো যে কিভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে সিকিউরলি হোস্ট করতে পারি। আচ্ছা, এইখানে কেউ আবার এই জিনিসটা মনে করবেন না যে আমি মনে হয় তাবিজ বিক্রির পক্ষে। আমিও তাবিজ বিক্রির পক্ষে না, কিন্তু কথা হচ্ছে যে যদিও এখানে হাজার হাজার মানুষ তাবিজ বিক্রি করতেছে, কিন্তু এদের মধ্যেও কিন্তু জেনুইন কিছু ভিডিও আছে বা জেনুইন কিছু কোর্স আছে যেগুলো আসলেই মানুষের লাইফে ভ্যালু অ্যাড করে। ঠিক আছে, আমি সেই ভ্যালু অ্যাড করা কন্টেন্টগুলোকে কীভাবে প্রোটেক্ট করা যায় এই জন্যই মূলত এই ভিডিওটা বানাচ্ছি। তো চলুন আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা দেখে নিই যে যারা ভিডিওটা মূলত পাইরেট করে তো তারা কীভাবে মূলত পাইরেটি করে। তো প্রথম যেই মাধ্যমে একজন ইউজার পাইরেসি করে সেটা হচ্ছে ডাউনলোডিং দ্য ভিডিওস। হ্যাঁ, সেকেন্ড যেভাবে সে পাইরেসিটা করে সেটা হচ্ছে ক্যাপচারিং দ্য স্ক্রিন। যে যদি এমন হয় যে আপনি কোনোভাবে প্রিভেন্ট করতে পারছেন যে আপনার ভিডিওটা কোনোভাবে ডাউনলোড করা যাচ্ছে না, তখন একজন ইউজার কী করতে পারে, স্ক্রিন ক্যাপচারিং যে সকল সফটওয়্যার আছে, যেমন ধরেন ওবিএস বা ক্যামতাশিয়া, যে সকল সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করা যায়, তারা কি করে যে ভিডিওটাকে ফুল স্ক্রিনে দিয়ে তারপরে ওই ভিডিওগুলোকে ক্যাপচার করে এবং তারপরে সেটাকে পাইরেট করে। হ্যাঁ, থার্ড যে মাধ্যমে পাইরেসিটা হয়ে থাকে সেটা হচ্ছে শেয়ারিং ক্রেডেনশিয়ালস। তার মানে হচ্ছে যে একজন ইউজার হয়তো আপনার থেকে লিগালি আপনার থেকে একটা কোর্স কিনছে, কিন্তু কোর্সটা কেনার পরে সে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডকে সে অন্যত্র শেয়ার করে দিল। মোটামুটিভাবে মূলত এই তিনভাবেই পাইরেসিটা হয়ে থাকে। হ্যাঁ, আমরা যদি কম্পিউটারে এসে সার্চ করি ডিআরএম ভিডিও হোস্টিং, তাহলে দেখুন সবার উপরে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে ভিডিও সাইফার থেকে। আজকের ভিডিওতে মূলত আমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করব। এছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন আমি যদি নিচে যাই এইখানটাতে দেখুন এখানে আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা হলো ভিডিও ক্রিপ্ট, এবং আপনি নিচে গেলে আরও অনেকগুলো প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। বাট আজকের ভিডিওতে আমরা মূলত ভিডিও সাইফার এই যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা নিয়েই কাজ করব, কারণ এই প্ল্যাটফর্মটা খুবই পপুলার। এছাড়াও এদের প্রাইসিংটাও খুবই রিজনেবল। আমরা যে প্ল্যাটফর্মটার কথা বলতেছিলাম অর্থাৎ ভিডিও সাইফার, এই ভিডিও সাইফারের এই ফিচার সেকশনটাতে যদি আপনি আসেন, এইখানে দেখেন এখানে এই ভিডিও পাইরেসি করার যেই মাধ্যমগুলো আছে এর প্রত্যেকটা কি প্রিভেন্ট করার মেকানিজমটা আছে। প্রথম যে মেকানিজমটা এখানে আছে সেটা হচ্ছে ডিআরএম ইনক্রিপ্টেড স্ট্রিমিং। তার মানে হচ্ছে যে আপনার যে স্ট্রিমিংটা হবে অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে ভিডিওটা প্লে হবে এটা ইনক্রিপ্টেড হবে। ফলে যে সকল ভিডিও ডাউনলোডার আছে এগুলো যদি ডিআরএমকে সম্মান করে, যেমন আইডিএম, যদি কোনো ভিডিওতে ডিআরএম ট্যাগ থাকে তখন আর ওই ভিডিওটাকে ডাউনলোডই করতে দেয় না। সেকেন্ডলি, যদি এমন ডাউনলোডার হয় যেটা ডিআরএমকে সম্মান করে না বা যেটা ডিআরএমকে অবেগ করে না, সেটা যদি ওই ভিডিওটাকে ডাউনলোডও করেও, যেহেতু এটা ইনক্রিপ্টেড তাহলেও ওই ভিডিওটা সে চালাতে পারবে না। দ্বিতীয় যে পদ্ধতিতে পাইরেসিটা হয়ে থাকে সেটা হচ্ছে কি, যে ক্যাপচারিং দ্য স্ক্রিন। এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য মূলত গুগলের একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে হোয়াইটভাইন, এবং অ্যাপেলের একটা প্রজেক্ট আছে যেটা হলো ফেয়ার প্লে। হ্যাঁ, এইখানে যে ভিডিওগুলো আছে সেই টেকনোলজি ইউজ করে, অর্থাৎ গুগল হোয়াইটভাইন এবং অ্যাপেল ফেয়ার প্লে এটা ইউজ করে। ফলে নর্মালি এটাকে ক্যাপচার করাও সম্ভব না। তারপরেও যদি কোনোভাবে ক্যাপচার করা পসিবল হয়, ঠিক আছে, নর্মালি এটা ক্যাপচার করা পসিবল হয় না, তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় অপেরা যে ব্রাউজারটা আছে, অপেরা ব্রাউজারের যে পুরনো ভার্সনগুলো আছে সেগুলোতে ডিআরএম সাপোর্ট করতো না। তো সেগুলোতে যেহেতু ডিআরএম সাপোর্ট করতো না, এই জন্য ওটার মাধ্যমে অনেক ভিডিওকে ক্যাপচার করা যেত। কিন্তু ক্রোমিয়াম বেসড এবং ফায়ারফক্স যে ব্রাউজার আছে এটাতে ডিআরএম সাপোর্ট করে। ফলে ক্রোম ব্যবহার করে যদি ভিডিও চালানো হয় কিংবা ফায়ারফক্স ব্যবহার করে ভিডিও চালানো হয় তখনও স্ক্রিনটা ক্যাপচার করা যায় না। হাউএভার, এইখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে যে ফর ক্রোম, ফায়ারফক্স অ্যান্ড আদার ব্রাউজার দেয়ার ডাজ হাউএভার রিমেইন দ্য রিস্ক অফ পাইরেসি ফ্রম স্ক্রিন ক্যাপচারিং। হ্যাঁ, সো ব্রাউজারের মাধ্যমে যদি ইউজার ভিডিও চালায় তাহলে স্ক্রিন ক্যাপচারের একটা সম্ভাবনা থাকে। এই জিনিসটাকে প্রিভেন্ট করার যে মেকানিজমটা এটা এখানে আছে সেটা হচ্ছে ডাইনামিক ওয়াটারমার্কিং। ডাইনামিক ওয়াটারমার্কিং এর মানে
হচ্ছে যে যখন ইউজার ভিডিও চালাবে, ঠিক আছে, ভিডিও চালানোর সময় ভিডিওর উপরেই ইউজারের নাম কিংবা ইউজারের আইপি কিংবা ইউজারের ইমেইল এটা ওয়াটারমার্ক হিসেবে দেখা যাবে। তো যেহেতু আপনার ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যেই ওয়াটারমার্ক দেখা যাচ্ছে এবং সেই ওয়াটারমার্কে ইউজারের নাম সরাসরি থাকবে এবং এটা কিন্তু মুভিং, এমন নয় যে ভিডিওর একটা কর্নারে গিয়ে ওয়াটারমার্কটা থাকবে ফলে ওই অংশটুকু ক্রপ করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবে, বিষয়টা এরকম নয়, বরং এটা হচ্ছে মুভিং এবং ডাইনামিক ওয়াটারমার্ক, ঠিক আছে। যেহেতু এটা মুভিং সেহেতু ইউজার ক্রপ করেও এটাকে শেয়ার করা পসিবল হবে না, ঠিক আছে। সো একজন ইউজারের নাম যদি সরাসরি ভিডিওতে থেকে যায় তখন আর সে চাইবে না যে এটাকে ক্যাপচার করে আমি পাইরেসি করব। থার্ড যে মেথডে পাইরেসিটা হয়ে থাকে সেটা হচ্ছে শেয়ারিং ক্রেডেনশিয়াল। এই জিনিসটাকে প্রিভেন্ট করার যে মেকানিজমটা এখানে কাজ করে সেটা হলে পাইরেসি ট্র্যাকার অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যানালাইটিক্স। তার মানে হচ্ছে যখনই আপনার ওয়েবসাইটে ভিডিওটাকে প্লে করা হবে তখন আপনি ইউজারের আইডিটাও এই প্ল্যাটফর্মে পাঠাতে পারেন, ফলে এই প্ল্যাটফর্মটা কি করবে, ইউজারের আইডিও লক করে রাখবে যে একটা ভিডিও বা এই ভিডিওটা একজন ইউজার কতবার চালাইছে। নর্মালি হয় কি যে একটা ভিডিও ধরুন একটা নর্মাল রেঞ্জ আছে না, যে একটা ভিডিও হয়তো একজন ইউজার 2 বার বা 3 বার বা 4 বারই চালাতে পারে। এখন যদি দেখা যায় যে একটা ভিডিও একজন ইউজার 20-30 বার চালাইছে তখনই বুঝতে হবে যে এখানে কোনো একটা সমস্যা আছে। সো ইউজার বেসড অ্যানালাইটিকটাও আপনি এই প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এই প্ল্যাটফর্মটা দারুণ একটা প্ল্যাটফর্ম, যারা এলএমএস আছে বা যাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করব। আপনি যে কোনো একটা ডিআরএম ব্যবহার করতে পারেন, বাট ভিডিও সাইফারটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। এবং আপনি যদি এই প্রাইস সেকশনটাতে যান তাহলে এইখানে দেখেন এদের প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল। এইখানে যে প্রাইসিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন ইয়ারের জন্য। এরপর আমরা চলে যাব এই ডেভেলপার যে মেনুটা আছে এটাতে ক্লিক করব এবং এরপরে এই যে এক্সপ্লোর ডকুমেন্টেশন এই বাটনটাতে ক্লিক করব। এইখানে যদি আমরা ক্লিক করি তারপরে এইখানে আমরা পেয়ে যাব যে কিভাবে আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তার আগে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এই প্ল্যাটফর্মের সকল এপিআই কল করার জন্য আপনার এপিআই কি লাগবে। দেখুন এইখানটাতে আপনি যদি আসেন অথরাইজিং দ্য এপিআই, এখানে দেখা আছে যে অল এপিআই রিকোয়েস্ট নিড টু বি অথেন্টিকেটেড উইথ ইয়োর এপিআই কিজ, ঠিক আছে, এবং দ্য অথরাইজেশন হেডার উইল বি ইউজ টু প্রোভাইড দ্য এপিআই কি। প্রত্যেকটা এপিআই কল করার জন্যই আমাদের এপিআই কি লাগবে। সো এই প্ল্যাটফর্মে আসার পর আমরা কি করব, সাইন আপ বাটনে ক্লিক করব, বা আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো লগ ইন করবেন। সো চলুন আমরা এটাকে সাইন আপ করে নিই। সো সাইন আপ করার পরে এইখানটাতে দেখতে পাচ্ছেন এইটা হলো এই ড্যাশবোর্ড এবং এখানে একটা স্যাম্পল ভিডিও দেওয়া আছে এবং আমরা এইখানটাতে এসে ভিডিওকে আপলোড করতে পারবো, ঠিক আছে। এছাড়াও আমরা চাইলে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ড্রপবক্স, গুগল ড্রাইভ এবং সরাসরি ইউআরএল থেকেও ভিডিওকে ইম্পোর্ট করতে পারবো। এবং এই জায়গাগুলোতে যদি আসেন, আপনি ড্যাশবোর্ড মেনুতে যদি আসেন তাহলে এখানে দেখেন এটা হচ্ছে ভিডিও সেকশন এবং এইটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। আপনি এই প্ল্যাটফর্মটা ইউজ করে সিকিউরলি লাইভ স্ট্রিমিংটাও করতে পারবেন। এবং এরপরে রয়েছে সিকিউরিটি মেনু এবং তারপরে রয়েছে কনফিগ, অ্যাকাউন্ট সাপোর্ট, অন্যান্য আরও অনেক মেনুগুলো আছে, ঠিক আছে। তো আমরা এখানে যে স্যাম্পল ভিডিওটা আছে এই ভিডিওটার সাথে চলুন আমরা আরও একটা ভিডিও আপলোড করে দেই। ভিডিওটা দেখুন খুবই দ্রুত আপলোড হচ্ছে, কিন্তু তাছাড়া আমার ইন্টারনেট স্পিডও অনেক ভালো, যার কারণে অনেক দ্রুত আপলোড হয়ে গেছে। এটাকে প্রসেসিং করবে এবং এটাকে প্রসেসিং করার মধ্যে ধরুন এই যে দেখুন এখানটাতে লেখাই আসছে যে ইনক্রিপ্টিং উইথ গুগল ডিআরএম, যে এই ভিডিওটাকে প্রথমত ইনক্রিপ্ট করবে, তারপর অন্যান্য প্রসেসিংটা করবে। যতক্ষণে ভিডিওটা প্রসেস হোক ততক্ষণে চলুন আমরা নেক্সট.js অ্যাপ্লিকেশনটা রান করি। তো নেক্সট.js অ্যাপ্লিকেশন রান করার জন্য আমি টার্মিনালটা ওপেন করলাম, টার্মিনালটাকে কিছুটা জুম করে নিলাম। আমি অ্যাপসটার নাম আমি দিলাম রিকমেন্ডেড, ডিফল্ট যে সেটিংস আছে আমি এটাই রাখলাম। নেক্সট.js অ্যাপ্লিকেশনটা যতক্ষণে রান হয় ততক্ষণে আমরা চলুন এই ড্যাশবোর্ডটাতে আবারও যাই এবং ড্যাশবোর্ডটাতে আমরা যদি দেখি, ধরুন এই ভিডিওটা যদি আমি ওপেন করতে চাই, আমি এডিট বাটনে ক্লিক করলাম। এইখানটাতে দেখুন যে প্রত্যেকটা ভিডিওর একটা করে আইডি থাকবে, ঠিক আছে। এই যে যেমন এটা হচ্ছে এই ভিডিওটার আইডি, আমরা যদি এই ভিডিওটা দেখি যেটা হচ্ছে বাই ডিফল্ট স্যাম্পল ভিডিও হিসেবে ছিল, এটার যদি এডিট বাটনটাতে ক্লিক করি তাহলে এইটা দেখুন এইটা হচ্ছে এই ভিডিওটার আইডি, ঠিক আছে। এইখানটাতে আপনি যেই ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওরই একটা করে আইডি থাকবে, যেটা হচ্ছে ইউনিক একটা আইডি। এই ভিডিওটা একটা নাম, ডেসক্রিপশন এবং ট্যাগ দিতে পারি। এরপর হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানে সাবটাইটেলও অ্যাড করতে পারি, ঠিক আছে। সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা কোন ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল দিব এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে সাবটাইটেল আপলোড করতে পারি। এরপর হচ্ছে সোয়াপ আইডিস, এটা হচ্ছে তখন লাগে ধরুন আপনার একটা ভিডিও
যেটা অলরেডি আপনি আপনার ওয়েবসাইটে ইমবেড করে ফেলছেন এবং কোনো কারণে অন্য একটা ভিডিও সেই জায়গাটাতে রিপ্লেস করতে হবে, তার জন্য আপনি সোয়াপিংটা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ফাইলস। এইখানটাতে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদিও একটা ভিডিও কি করছেন, আপলোড করছেন, বাট এইখানটাতে কিন্তু কয়েকটা ফরম্যাটে এই ভিডিওটা আপলোড হয়েছে। এই জায়গাটাতে আসলে আপনি দেখতে পারবেন যে অরিজিনাল যে ভিডিওটা আছে ওই ভিডিওটা ছিল আমার 526 MB, ঠিক আছে। কিন্তু হোয়াইট পাইন DRM এর জন্য এখানে দেখুন ক্রোম, এজ, ফায়ারফক্স অন ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য যে ভিডিওটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 571 MB। এছাড়াও iOS সফটওয়্যার ইনক্রিপ্টেড এবং iOS ফলব্যাক এর জন্য যে ভিডিওটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 571 MB। এছাড়াও এখানে পোস্টার ইমেজের জন্য কয়েকটা ইমেজ আপলোড হয়েছে, অর্থাৎ আপনার একটা ভিডিও থেকে সে প্রসেসিং করে 2টা ভিডিও বানায় ফেলছে এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য সে ভিডিওটা বানাইছে, ঠিক আছে। এবং টোটাল স্টোরেজ হচ্ছে আপনার এই যে 1.63 GB। এরপর হচ্ছে সিকিউরিটি সেটিংসের মধ্যে রয়েছে ইউআর হোয়াইট লিস্টিং রেস্ট্রিকশন এবং তারপরে রয়েছে অ্যাপ্রুভ অর ব্লক এন্ট্রি ফর ইউজার্স ফ্রম স্পেসিফিক কান্ট্রিজ অর আইপিস। এরপর হচ্ছে চ্যাপ্টার। এখানে এটা কিন্তু দারুণ একটা ফিচার, আপনি আপনার আপলোড করা যে ভিডিওগুলো আছে আপনি এটাতে চ্যাপ্টারও অ্যাড করতে পারবেন। ইউটিউবে যেভাবে আমরা চ্যাপ্টার অ্যাড করি একইভাবে এইখানটাতেও আপনি চ্যাপ্টার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমরা এই প্রত্যেকটা জিনিসই দেখব। আমরা দেখি আমাদের অ্যাপসটার কী অবস্থা। ওকে, আমাদের অ্যাপস টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। আমরা এটার জন্য ভিডিও সাইফার এই ফোল্ডারে চলে যাব এবং এই প্রজেক্টটাকে আমরা ভিজুয়াল স্টুডিও করে ওপেন করব। এটা হচ্ছে আমাদের Next.js অ্যাপ্লিকেশন। আমি এগুলোকে বন্ধ করে দিই। এটা হচ্ছে Next.js একেবারে সিম্পল একটা টেমপ্লেট। আমি যদি এটাকে রান করি npm run dev, সো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, এখানে কিছুই নেই। Next.js এর একেবারে ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট। তো এখন আমি কি করব, এই অংশটাতে আসবো, এটার যে হোম পেজটা আছে হোম পেজটাতে আসার পর আমি এটাকে একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, এবং এইটা আমার আচ্ছা এটাকে একটু কলাপস করি এবং এটাকে আমি একটু আরও জুম করে দিই। তো এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো আমরা এই মেইন অংশটুকু রেখে বাকি যে অংশটুকু আছে এটা কেটে দিই। ওকে, এই জায়গাটাতে হচ্ছে আমরা আমাদের প্রথম ভিডিওটাকে ইমবেড করব। হ্যাঁ, আমরা যদি ইমবেড করার সেকশনটাতে আসি, ধরুন আমরা এই যে আমাদের যে ভিডিওটা আছে এই সেকশনটাতে আসার পরে আমি আবারও ভিডিওসে যাব এবং এখানে যে ইমবেড যে বাটনটা আছে আমরা এটাতে ক্লিক করব। এইখানটাতে দেখুন যে ইমবেড কিভাবে করবেন তার বিস্তারিত ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। প্রথমত হচ্ছে যে আপনার যে ব্যাকএন্ডটা আছে এটা সিলেক্ট করা। যেমন আপনার ভিডিওসগুলো আপনার এলএমএসটা যদি ওয়ার্ডপ্রেস বেসড হয়, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস থাকে, তাহলে এই ভিডিওগুলো ওয়ার্ডপ্রেসে শো করা একেবারে ইজি, ঠিক আছে। আপনি জাস্ট ভিডিও সাইফার ওয়ার্ডপ্রেস যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা ইনস্টল করবেন। সো এইখান থেকে বা আপনি আপনার ওয়ার্ডপ্রেসের যে ব্যাকএন্ড সেই ব্যাকএন্ড থেকে এই প্লাগইনটা সার্চ করবেন। সার্চ করার পরে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি ওয়ার্ডপ্রেসের শর্টকাটে এই যে কোডটা আছে এই কোডটা দিয়ে দেবেন, তাহলেই আপনার ওয়ার্ডপ্রেসে ভিডিওটা ইমবেড হয়ে যাবে, ঠিক আছে। আর আপনার ব্যাকএন্ড যদি PHP, ASP, Node.js, Ruby অথবা Python এটা হয়, আমাদের কেসে আমরা যেহেতু Next.js ইউজ করতেছি যেটা মূলত Node.js, তো আমাদের জন্য হচ্ছে এই ইনস্ট্রাকশনটা, ঠিক আছে। এইখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, তো এখানে দেখুন যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে মেক দিস HTTP পোস্ট কল অন দি সার্ভার, রিপ্লেস দ্য API সিক্রেট কি উইথ ইউর API সিক্রেট কি, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে আমাদের একটা পোস্ট কল করতে হবে, এই যে পোস্ট কলটা আছে এটা করতে হবে এবং এর জন্য আমাদের API সিক্রেট কি লাগবে। যেমন এই যে এইখানটাতে দেখুন অথরাইজেশনের এইখানে API যে সিক্রেট কিটা আছে এটা লাগবে। সো আমাদের হচ্ছে একটা API কি লাগবে। API কি পাওয়ার জন্য আমরা এই যে কনফিগ যে মেনুটা আছে এটাতে ক্লিক করব এবং এরপর এই যে API কিজ এবং এই জায়গাতে যে বাটনটা আছে অ্যাড API কি এই বাটনটাতে ক্লিক করব। এই দেখুন এটা হচ্ছে আমার API সিক্রেট, ঠিক আছে। তো আমি এটাকে কপি করব। কপি করার পরে আমরা Next.js অ্যাপ্লিকেশনটাতে চলে আসব এবং এখানে একটা এনভায়রনমেন্ট ফাইল তৈরি করব .env.local। আপনি শুধু .envও দিতে পারেন এবং আমি এখানটাতে লিখব ওকে। তো আমরা আমাদের এনভায়রনমেন্ট ফাইলে ভিডিও সাইফারের যে API কি এটা নিয়ে আসছি। API কিটা আমাদের প্রজেক্টে অ্যাড করার পরে আমরা যদি এই ভিডিও সেকশনে আসি এবং ইমবেডিং এই বাটনটাতে ক্লিক করি তাহলে আমরা এখানটাতে দেখতে পারবো আমাদের কি করতে হবে। সবচেয়ে ভালো হবে যে আমরা এই জায়গাটার পরিবর্তে আমরা এনাদের ডেভেলপার যে ডকুমেন্টেশনটা আছে আমরা ওটাতে চলে যাব। তো এর জন্য আমি ওয়েবসাইটে আসবো এবং ডেভেলপার যে মেনুটা আছে এটাতে ক্লিক করব। এরপরে এক্সপ্লোর ডকুমেন্টেশন এই বাটনটাতে ক্লিক করব। এইখানটাতে আমরা বিস্তারিত পাবো। হ্যাঁ, তো দেখুন এখানে প্রথমত ওভারভিউ এবং তারপর আমি যদি যাই অথরাইজিং দ্য API, এইখানটাতে দেখুন যে আমাদের অথরাইজেশনটা কিভাবে করতে হবে এখানটাতে লেখা আছে। তারপর যদি আমরা যাই তাহলে এইখানটাতে দেখুন যে অবটেইনিং OTP ইউজিং API।
সো এখানকার বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকটা ভিডিও রান করার জন্য আমাদের প্রত্যেকবার একটা ওটিপি লাগবে, ঠিক আছে, এবং যেই আমাদের অ্যাপ্লিকেশনটা ইউজ করবে তার বিহেভি একটা ওটিপি তৈরি হবে, হ্যাঁ, এবং বাই ডিফল্ট ওটিপির একটা মেয়াদও আছে, যেটা আমরা পরবর্তীতে দেখবো যে আমরা কীভাবে ওটিপির মেয়াদটাকে এক্সটেন্ড করতে পারি, এবং ওটিপির জন্য আমরা যখন রিকোয়েস্ট পাঠাবো এর সঙ্গে আমরা আরও অন্যান্য অপশনও ইনক্লুড করতে পারি, যেটা আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ। সো নর্মালি আমরা যখন এলএমএসে এটাকে ইন্টিগ্রেশন করব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর আইডি ডাটাবেজে সেভ করে রাখবো অ্যালং উইথ অন্যান্য ডিটেলস, ঠিক আছে, যেমন ভিডিও আইডি, ভিডিওর টাইটেলস, তারপরে আমাদের ডাটাবেজে ভিডিওটার আইডি, এই জিনিসগুলো তো আমাদের ডাটাবেজে সেভ করে রাখতে হবে, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা এখানে যেহেতু কোনো ডাটাবেজ ইউজ করতেছি না, আমরা এখানে নর্মাল একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার নাম দিলাম আমি ডাটা, এবং এর মধ্যে আমি আরও একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম দিব আমি ভিডিওস, ঠিক আছে, videos.ts, এবং এইখান থেকে আমি একটা অ্যারে এক্সপোর্ট করে দিব। এখন আমি কি করব, আমাদের এই যে ভিডিওসগুলো আছে এখান থেকে আমি এই যে আইডিটা আছে এই আইডিটা কপি করব, কপি করার পরে আমি এই জায়গাটাতে দিয়ে দেবো, এটাকে রিপ্লেস করে দিলাম, অ্যান্ড এই যে ভিডিওটা আছে এটাকেও আমি কপি করলাম। এটা কিন্তু আমাদের সাম কাইন্ড অফ ডাটাবেস, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে চলে আসব। সো এই জায়গাটাতে আসার পরে প্রথমত আমরা আমাদের ভিডিওসগুলোকে ইম্পোর্ট করে দেব, কনস্ট ভিডিও, এবং আমরা শুধুমাত্র ধরুন এই যে সাইফার আইডি যে ভ্যালুটা আছে আমরা শুধু আপাতত এইটাই নিয়ে দেখি, হ্যাঁ, এইটা নেব। এরপর হচ্ছে আমাদের ভিডিও সাইফারের যে এপিআই আছে ওইটাতে কল করতে হবে। তো এখানের প্রসেসটা আপনারা বুঝছেন কিনা, যে প্রথমত হচ্ছে আমাদের ভিডিও আপলোড করতে হবে, প্রত্যেকটা ভিডিও আপলোড করলে আমাদেরকে একটা করে আইডি দিবে, হ্যাঁ, আইডি দেওয়ার পরে যখনই আমরা আমাদের ওয়েবসাইটে এটাকে ইমবেড করতে চাবো বা ওয়েবসাইটে এটাকে প্লে করতে চাবো তখন হচ্ছে প্রত্যেকটা ভিডিওর জন্যই আমাদেরকে এই এপিআইটাকে কল করতে হবে ওটিপি পাওয়ার জন্য, ঠিক আছে। ওটিপি পাওয়ার জন্য আমরা এই যে এপিআইটা আছে এটাতে কল করব। তো আমি এখন আরেকটা ভেরিয়েবল নেব, আমি এটার নাম দিলাম রেস, এবং যেহেতু এটা এপিআই কল করতেছে তো এটা অবশ্যই অ্যাভয়েড করে নিতে হবে আমাদের পেজ। আচ্ছা, এইখানে দেখুন যে সাজেশনটা আসছে ঠিক আছে কিনা, এপিআই, হ্যাঁ কি আসছে, এপিআই ভিডিওস, ভিডিও আইডি, ওটিপি, আচ্ছা ঠিক আছে, সাজেশনটা ঠিক আছে। সো আমরা এরপরে কি করব, আমাদের মেথডটা হবে পোস্ট, এবং হেডারের মধ্যে আমরা কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন অথরাইজেশন, ঠিক আছে। আচ্ছা এখানে অতিরিক্ত পড়ে গেছে, তারপর হচ্ছে আমরা এইটা দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে কি দাঁড়ালো, যে আমরা প্রথমত ভিডিওসগুলোর থেকে এই যে ভিডিওস আছে, এই যে ভিডিও অ্যারেটা আছে এখান থেকে আমরা প্রথম অ্যারেটা নিলাম, তারপর হচ্ছে আমরা নোট.js-এর যে ফেস এপিআইটা আছে ডিফল্ট এটাই আমরা ইউজ করতেছি, আপনি চাইলে এখানে এক্সজিএস ইউজ করতে পারেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো তারপর হচ্ছে আমরা হেডার্স দিছি, মেথড হিসেবে আমরা পোস্ট রাখলাম, হেডার হচ্ছে কন্টেন্ট টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন, এবং অথরাইজেশন হিসেবে আমরা এপিআই সিক্রেট, এবং আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থেকে আমরা যেই সিক্রেটটা সেভ করছিলাম এই যে সিক্রেটটা ওইটা পাঠাচ্ছি, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটাকে একটু লগ করে দেখতে পারি যে আমাদের কলটা ঠিক আছে কিনা। তো এর জন্য আমরা কি করব, কনসোল লগ, আচ্ছা এটাকে অ্যাওয়েট করতে হবে তাই না, আচ্ছা জেসন, এটা কিন্তু জেসন ডাটাই রিটার্ন করে, এই যে এখানে দেখুন এখানে লেখা আছে ফর ভ্যালিড রিকোয়েস্ট দ্য এপিআই সার্ভার রিটার্নস এ জেসন কন্টেইনিং দ্য ওটিপি অ্যান্ড প্লেব্যাক ইনফো, ঠিক আছে। তো আমরা সেটাই করলাম, যেহেতু এটার মধ্যে অ্যাওয়েট আছে তাহলে আমাদের ফাংশনটা অবশ্যই এসিঙ্ক হতে হবে। আচ্ছা সব কিছু ঠিক আছে মনে হচ্ছে, এখন যদি আমরা দেখি আমাদের কনসোল, ওকে আচ্ছা হ্যাঁ এই যে দেখুন ঠিকই আছে। তো এই যে আমাদের যে এপিআই কলটা আসছে সেখান থেকে দেখুন এই যে হচ্ছে আমরা ওটিপি পাইছি এবং প্লেব্যাক ইনফো পাইছি, ঠিক আছে। সাকসেসফুলি আমরা ভিডিওর ওটিপি এবং প্লেব্যাক ইনফো এক্সট্র্যাক্ট করতে পারছি। তো আমরা এখন কি করব, এটাকে একটা ভ্যারিয়েবলে রাখবো। তো এই ভ্যারিয়েবলটার আমি নাম দিলাম ওটিপি এবং প্লেব্যাক, এটাই কি আমরা যেহেতু পাচ্ছি, এবং অ্যাওয়েট জেসন, আমরা এই লগটাকে মুছে দিই, এটার আমাদের প্রয়োজন নেই। এখন আমরা হচ্ছে আমাদের ওয়েব পেজ এটাকে ইমবেড করব। তো ইমবেড করার জন্য আমরা আমাদের ডকুমেন্টেশনটাতে আবার চলে আসবো এবং এইখান থেকে প্লেয়ার সেকশনটা সিলেক্ট করব এবং প্লেয়ার ইমবেড কোড যে অংশটা আছে এখানে যাব। তারপর হচ্ছে এইখানে যে কোডটা আছে আমি এটাকেই কপি করব, কপি করার পরে আমি এই জায়গাটাতে পেস্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে প্রথমত ইরোর দিছে, স্টাইল ইরোরটা দেওয়ারই কথা, কারণ এটা হচ্ছে পিওর HTML ছিল, বাট আমরা যেহেতু রিয়াক্টে ইউজ করতেছি তো আমাদের এটাকে অবজেক্টে পরিণত করতে হবে।
তো যেই সাজেশনটা আসছে আমি ওইটাই দিলাম এবং এইখানে আচ্ছা এখানে যে ইরোটা আছে সেটা হচ্ছে অ্যালাউ ফুল স্ক্রিন, এটা কিন্তু সব ছোট হাতের লেখা আছে, ঠিক আছে। বাট আমরা যেহেতু রিয়াক্টে আছি তাহলে আমাদের এটাকে ক্যামেল কেস করে নিতে হবে। ফুল স্ক্রিন আছে, এখানে সাজেশনই চলে আসছে। ওকে, তো এখন আমরা কি করব, আচ্ছা এইখানে ওটিপি, আচ্ছা এখানে দিয়ে সাজেশন সুন্দর আসছে, ওটিপি এবং প্লেব্যাক ইনফো ওইটাই দেওয়া হয়েছে। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজে যাই, হোপ যে আমাদের ভিডিওটা ইমবেড হওয়ার কথা। ওকে, তো আমার ভিডিওটা কিন্তু ইমবেড হয়ে গেছে এবং আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আশা করছি। বাট আপনারা হয়তো ভিডিওটা দেখতে পারবেন না, কারণ হচ্ছে এগেইন যেহেতু এটা ডিআরএম ভিডিও, ঠিক আছে। তো আমি যেহেতু এটাকে রেকর্ড করতেছি অর্থাৎ স্ক্রিন ক্যাপচার করতেছি, তো এই ভিডিওটা ক্যাপচার হওয়ার কথা না। আপনারা হয়তো শুধুই ব্ল্যাক দেখবেন, অ্যাকচুয়াল ভিডিওটা আপনারা দেখবেন না, বাট আওয়াজটা শুনতে পারবেন। আমি কিন্তু পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা কি হয়ে গেছে, ইমবেড হয়ে যাচ্ছে। আপনারা এই যে আওয়াজটা, যেটা মূলত আপনার এলএলএম আওয়াজটা শোনা যাচ্ছে, তার মানে ভিডিওটা ইমবেড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যে জিনিসটা করতে পারি, দেখুন এই যে আমরা যে সেটআপটা করছি এটা কিন্তু একেবারে মিনিমাল। আমাদেরকে এটাকে সিকিউর করার জন্য আরও কিছু স্টেপ নিতে হবে। হ্যাঁ, এইটার জন্য আমরা ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে যাওয়ার পরে এইখানটাতে সার্ভার এপিআইস, এখানে আবার চলে আসবো এবং এইখানটাতে দেখুন যে ওটিপি জেনারেশনের পরে ওটিপি অ্যাডভান্স অপশন নামে আরেকটা মেনু আছে। এখানটার ওভারভিউতে যদি আমরা যাই, দেখুন ওটিপি যখন আমরা রিকোয়েস্ট করি তখন আমরা আরও এই জিনিসগুলোকেও রিকোয়েস্ট করতে পারি। প্রথমত এখানে কি আছে দেখেন, দ্য ফলোয়িং ক্যান বি পাসড অ্যাজ অপশনাল প্যারামিটার্স টু ওটিপি রিকোয়েস্ট। মানে হচ্ছে যে আমরা যখন এই জায়গাটাতে যখন আমরা ওটিপির জন্য রিকোয়েস্টটা করছি, ঠিক আছে, তখন আমরা ওটিপির জন্য রিকোয়েস্ট করার সাথে সাথে অপশনালি আমরা এই প্যারামিটারগুলো ইউজ করতে পারি। যেমন প্রথম যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে টাইম টু লিভ ফর ওটিপি ভ্যালিডিটি, অর্থাৎ আমরা যখন এই যে রিকোয়েস্টটা করছি তখন আমরা যে ওটিপিটা এই জায়গাটাতে রিসিভ করছি, এই ওটিপির ভ্যালিডিটিটাও আমরা বলে দিতে পারি যে আমার ওটিপির ভ্যালিডিটি এতক্ষণ সময় পর্যন্ত থাকবে। এইখানটাতে টাইম টু লিভ ফর ওটিপি ভ্যালিডিটি বাই ডিফল্ট এটা হচ্ছে 6 ঘন্টা। এই যে দেখুন, বাই ডিফল্ট দ্য ওটিপি ভ্যালিডিটি ইজ সেট টু 6 আওয়ার্স, ঠিক আছে, 6 ঘন্টা হচ্ছে এই ওটিপির ভ্যালিডিটি থাকবে। এরপরে এই ওটিপিটা আর কাজ করবে না। আমরা যেটা করতে পারি এটাকে আরও কমাই দিতে পারি। হ্যাঁ, যেহেতু একটা ভিডিও, ধরুন আমার এই যে ভিডিওটা আছে, এই যে ভিডিওটা আছে এটা হচ্ছে 26 মিনিটের জন্য। সো আমরা কি করতে পারি যে আমরা আমাদের ওটিপিটাকে 50 মিনিটের জন্য ভ্যালিড রাখতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে যে যেহেতু ভিডিওটা হচ্ছে মাত্র 26 মিনিট, এর জন্য 6-7 ঘন্টার জন্য এই ওটিপিটাকে ভ্যালিড রাখার তো কোনো কারণ হয় না। আবার একেবারে 26 মিনিট দেওয়াটাও ঠিক হবে না, কারণ হচ্ছে হতে পারে যে ইউজার ভিডিওটাকে পজ করছে বা 2-3 বার করে প্লে করছে, তখন তো আবার ওটিপিটা শেষে গিয়ে কাজ করবে না, ঠিক আছে। এই জন্য আমরা কি করতে পারি, ওটিপির ভ্যালিডিটিটাও আমরা কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। আমরা যদি ভ্যালিডিটিটাও চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই অংশটুকু বডিতে যুক্ত করতে হবে, রিকোয়েস্টের যে বডি আছে। তো আমরা এখানে রিকোয়েস্টটাতে চলে আসবো এবং এই যে এই জায়গাটাতে এসে আমরা বডি যুক্ত করব এবং এটাকে আমরা জেসন স্ট্রিংফাই করে নিব। এবং এইখানে একটা কমা হবে যেটা আমরা দিইনি। আচ্ছা, তো আমরা এটার ভ্যালিডিটি বাড়িয়ে দিব, আমরা এটাকে 1 ঘন্টা বানিয়ে দিব। হ্যাঁ, সো আমরা এটাকে পরিবর্তন করে 1 ঘন্টা করে দিলাম। এখন আমাদের এই যে ওটিপিটা এটার ভ্যালিডিটি থাকবে 1 ঘন্টা পর্যন্ত। এরপরে আমরা আবারও ডকুমেন্টেশনে চলে যাব। এরপরে দেখুন এই যে সেকশনটা আছে ওয়াটারমার্ক ভিডিওস, এটা দারুণ একটা জিনিস। ভিডিও শুরুতে আমি বলছিলাম যে পাইরেসি প্রিভেন্ট করার জন্য ওয়াটারমার্কটা হলো দারুণ একটা জিনিস। তো ওকে, সো ওটিপি রিকোয়েস্ট করার সময় আমরা যদি ওয়াটারমার্ক রিকোয়েস্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে অংশটুকু আছে আমরা এই অংশটুকুকে কপি করব। অংশটুকুকে কপি করে আমরা আমাদের রিকোয়েস্টের যে বডি সেকশনটা আছে এইখানে অ্যাড করে দেব। তো আমি এটাকে অ্যাড করলাম। আচ্ছা, এখানে আমাদের এটাকে ঠিক করে নিতে হবে এবং এইখানটাতে দেখুন একটা কথা বলা আছে, সেটা হচ্ছে নোটিস দ্যাট অ্যানোটেড প্যারামিটার নিড এক্সট্রা সিরিয়ালাইজেশন, দিস ইজ অ্যাপার্ট ফ্রম জেনারেল পোস্ট বডি সিরিয়ালাইজেশন, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই যে অ্যানোটেড যে অংশটুকু আছে এটাকে সিরিয়ালাইজ করতে হবে। তো আমরা লিখব জেসন ডট স্ট্রিংইফাই এবং এরপরে আমরা এটাকে স্ট্রিংইফাই করে নিব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, এই যে অংশটুকু আছে, ধরলাম আমরা এখানে একটা ইউজারের ইনফো দিলাম, যেমন কনস্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে গিয়ে যে ভিডিওটা প্লে করতেছে, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল হিসেবে ইউজারের একটা ইনফো এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, জাস্ট নাম দিলাম। এখন আমরা এই জায়গাটাতে এসে এই যে ইউজারের যে নামটা আছে এখানে আমরা এড করে দেবো। হ্যাঁ, এখন যদি আমার প্লেব্যাক যাই, আমি যদি আমার ভিডিওটা প্লে করি। হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন।
এইখানটাতে দেখুন, ও আচ্ছা হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন না, কারণ ওই যে আমার ভিডিওটা যেহেতু ক্যাপচার হচ্ছে এবং এটা যেহেতু DRM প্রোটেক্টেড ভিডিও, এই ভিডিওটা ক্যাপচার করলে আপনারা শুধু ব্ল্যাকই দেখতে পাচ্ছেন। বাট আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে আমার যেই ওয়াটারমার্কটা আমি দিয়েছিলাম এখানে, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ওটিপি রিকোয়েস্ট করার সময় আমরা টাইম টু লিভ বা কত সময়ের জন্য ওটিপিটা ভ্যালিড এটাও অ্যাড করলাম, অ্যানোটেড অ্যাড করলাম। অ্যানোটেডের এখানে কিছু সেটিংস আছে যেগুলো আমরা পরিবর্তন করে নিতে পারি। ঠিক আছে, আমরা এই অ্যানোটেড যেটা আমরা করছি এখানে, আসলে এটাকে এভাবে না করে আমরা যদি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি এবং সেটাকে যদি এখানে দিই তাহলে হবে এটা সব থেকে বেস্ট হতো। বাট অ্যাগেইন আমরা আপাতত এভাবে করতে থাকি। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমরা যেটা করতে পারি, হোয়াইট লিস্ট URL। তার মানে হচ্ছে আমরা যখন ওটিপির জন্য রিকোয়েস্ট করব তখন আমরা হোয়াইট লিস্টিংও করতে পারি। কী করতে পারি আমরা, যেমন ধরেন আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটেই চলবে। হ্যাঁ, এই জিনিসটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এইখানে যখন আপনি ওটিপির জন্য রিকোয়েস্ট করবেন তখনও করতে পারেন। এছাড়া আপনি যদি এই ভিডিও সাইফারের ড্যাশবোর্ডে আসেন তাহলে এখানে দেখুন সিকিউরিটি যে মেনুটা আছে, এই সিকিউরিটিতে যাবেন, এইখানটাতে দেখুন URL হোয়াইট লিস্ট রেস্ট্রিকশন। ঠিক আছে, এটা হচ্ছে গ্লোবাল হোয়াইট লিস্টিং। ঠিক আছে, এখানে আপনি কি করতে পারেন যে আপনি হয়তো একাধিক ওয়েবসাইট অ্যাড করতে পারেন। হ্যাঁ, একাধিক ওয়েবসাইট অ্যাড করার পরে যেই ওয়েবসাইটটা থেকে আপনি রিকোয়েস্ট দিচ্ছেন, হ্যাঁ, এইখানে যেই ওটিপিটা তৈরি হবে শুধুমাত্র ওই ওয়েবসাইট থেকে ওই ভিডিওটা চালানো যাবে। ঠিক আছে, আমরা যদি এটা পরীক্ষা করার জন্য ধরেন আমি এখানে একটা কাজ করলাম, আমি এখানে দিলাম যে এই ভিডিওটা শুধু আমি এই ওয়েবসাইটটাতে চালাবো। হ্যাঁ, anisafifi.com। এটা দেওয়ার পরে দেখেন এখন যদি আমি আমার লোকাল হোস্টে আসি এবং এটাকে যদি রিফ্রেশ দিই, ও আচ্ছা আমি তো সেভ দিই নাই, আমি একটু সেভ দিয়ে দেখি। হ্যাঁ, সেভ দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, এই দেখুন চলে আসছে যে ডোমেইন নট অ্যালাউড। ঠিক আছে, আমরা যেহেতু এটাকে লোকাল হোস্টে চালাচ্ছি, কিন্তু আমি এখানে বলে দিচ্ছি যে শুধুমাত্র এই ওয়েবসাইটটাই আমার ভিডিওগুলোকে প্লে করতে পারবে, যার কারণে এটা কি করতে পারতেছে না, এখানে প্লে হচ্ছে না এবং এখানে লেখা আসছে যে ডোমেইন নট অ্যালাউড। ঠিক আছে, তো আমি এটাকে সরিয়ে দিই এবং আমি যদি এখানে এবার রিফ্রেশ দিই, হাই এভরিওয়ান, এখন আবার আমার ভিডিওটা চলতেছে। হ্যাঁ, তো এখন আমি কি করতে পারি যে এটা তো হচ্ছে গ্লোবালি নিয়ন্ত্রণ করা, যে আমরা বলে দিচ্ছি যে আমাদের ভিডিওটা শুধু ওই ওয়েবসাইটটাতেই চালাতে পারবে। বাট আমি যখন এইখানটাতে ওটিপির জন্য রিকোয়েস্ট করতেছি তখন আমি বলে দিতে পারি যে আমি যে ওটিপির জন্য রিকোয়েস্ট করতেছি এবং এর মাধ্যমে যে ইউআরএলটা তৈরি হবে, ফাইনালি যে এই ইউআরএলটা যেটা তৈরি হবে সেটা শুধুমাত্র অমুক ওয়েবসাইটেই চলতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা করতে পারি আমরা কিভাবে, এই যে এইখানটাতে আসবো হোয়াইট লিস্ট URL এবং এইখানে আমরা কি করতে পারি, বডিতে আমরা আরও একটা কি যুক্ত করতে পারি। হ্যাঁ, তো আমরা এটাকে বলে দিলাম। আচ্ছা, এইখানটাতে মনে হয় আমি কমা দেওয়া হয় নাই। আচ্ছা হ্যাঁ, যার কারণে এরর আসতেছে। ওকে, আমি কমা দিয়ে দিছি এবং এইখানে আমি ধরুন দিয়ে দিলাম। আচ্ছা, ধরেন আমি এখানে ভিডিও সাইফারি আছে, এটাই থাকুক। দেখেন এখন যদি আমি এটাকে আবার রিফ্রেশ করি এবং প্লে করি, এই যে দেখুন ডোমেইন নট অ্যালাউড। ঠিক আছে, এভাবে আপনি প্রোটেক্ট করতে পারেন যে আপনার ভিডিওগুলো শুধু আপনার অনুমোদিত যেই ওয়েবসাইট আছে সেইখানেই প্লে করা যাবে। এখন ধরুন আমি এটা দিলাম না, এটা ধরুন আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি এবং কোনো একজন ব্যক্তি যদি ইনস্পেক্ট করে এবং এই ভিডিওর ইউআরএলটা যদি কপি করে নেয়, ঠিক আছে, যেমন এটা হচ্ছে ভিডিওর ইউআরএল, এখান থেকে কপি করে ধরুন কোনো ব্যক্তি সরাসরি এটাকে রান করার চেষ্টা করলো। ঠিক আছে, এখন দেখুন এখানে কিন্তু হ্যাঁ ভিডিওটা চলতেছে। বাট আমি যখনই এইখানে হোয়াইট লিস্টিংটা করব, হ্যাঁ হোয়াইট লিস্টিংটা যদি আমি করি, এখন যদি কেউ ভিডিও ইউআরএলটা এখান থেকে ইনস্পেক্ট করে অন্যত্র চালানোর চেষ্টাও করে তবুও চলবে না। এই যে দেখেন, আশা করছি সবাই ভালো। আচ্ছা, এখনও রান হচ্ছে। আচ্ছা, এটার কারণ বুঝতে পারছি। এটার কারণ হলো যে হোয়াইট লিস্টে কিন্তু videocipher.com দেওয়া আছে, ঠিক আছে, এবং এই ভিডিওর তো ভিডিও সাইফার থেকে চলতেছে, এই জন্য চলতেছে। আচ্ছা, আমি এটাকে পরিবর্তন করে দিই। এখন আমি রিফ্রেশ দিব। হাই এভরিওয়ান, এখন আমি এই জায়গাটাতে এসে একটু রিফ্রেশ দিব। এবং এখন যদি আমি এটাকে কপি করে এখানে করি, এই যে দেখুন ডোমেইন কুড নট বি ভেরিফাইড ডিউ টু এ ওয়েবসাইট কনফিগারেশন। ঠিক আছে, এখন কিন্তু আর ওই ভিডিওটা আমাদের এখান থেকে যদি কেউ ভিডিওর ইউআরএলটা কপি করে অন্যত্র চালানোর চেষ্টাও করে তবুও কিন্তু এটা চলবে না। ঠিক আছে, এটা হলো হোয়াইট লিস্টিংয়ের কাজ। ওকে, এর পরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে আইপি অ্যান্ড জিও রুলস। এই জিনিসটা কিন্তু একটা দারুণ ফিচার, কারণ এটার মাধ্যমে হবে কি যে যখন আপনি এই জায়গাটা থেকে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে, তো যেই ওটিপিটা জেনারেট হবে ওই ওটিপিটা নির্দিষ্ট একটা আইপির অ্যাগেইনস্টে কাজ করবে। ফলে হবে কি ভিডিওগুলোর পাইরেসি ঠেকাতে এক্সট্রা একটা প্রোটেকশন আপনি পাবেন।
কারণ আপনার ওই ভিডিওটা শুধুমাত্র যেই আইপি থেকে ওটিপির জন্য রিকোয়েস্ট করা হয়েছে শুধু ওই আইপি থেকেই কি করা যাবে, দেখা যাবে, ঠিক আছে। তো আইপি এবং জিও রুলস এটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা যদি নিচে আসি, এখানে অনেক কথাবার্তা বলছি কিভাবে আইপি ডিটেক্ট করা যায় এবং সবশেষে হচ্ছে কিভাবে আমরা ওটিপি রিকোয়েস্ট পাঠানোর সময় আইপিকে আমরা পাঠাতে পারি। বাট এইখানে দেখেন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যদি এই ভিডিও সাইফারের ড্যাশবোর্ডটাতে যাই এবং এইখানে দেখুন সিকিউরিটি নামে একটা সেকশন আছে, এই জায়গাটা থেকেও কিন্তু আইপি ব্লক বা আনব্লক করা যায়। কিন্তু আমি এইখান থেকে আইপি ব্লক বা আনব্লক করার জন্য কোনোভাবেই রিকমেন্ড করব না, কারণ হচ্ছে এইখান থেকে যদি আপনি আইপি ব্লক করেন এটা কিন্তু স্ট্যাটিক হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমাদের বাংলাদেশের মানুষেরা অধিকাংশই ডাইনামিক আইপি ব্যবহার করে, আর তাছাড়া আপনার প্ল্যাটফর্মে যদি 1000 শিক্ষার্থী থাকে তাহলে আপনি কয়জনের আইপি এখানে অ্যাড করে পারবেন, তাই না? তো এইখানটাতে আইপি অ্যাড না করার জন্য আমি রিকমেন্ড করব, বাট আপনি ইউআরএল হোয়াইট লিস্টিংটা এই জায়গাটাতেও অ্যাড করতে পারেন, ঠিক আছে। এনিওয়ে আমরা কিভাবে ওটিপি রিকোয়েস্ট পাঠানোর সময় আইপিটাকেও পাঠাতে পারি সেই জিনিসটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব। আমি এই হোয়াইট লিস্টিংটাকে কমেন্ট করে দিলাম কারণ আমি লোকাল হোস্টে আছি, এমনিতে ওটা কাজ করবে না। সো ইউজারের আইপি পাওয়ার জন্য অনেকগুলো পথই অবলম্বন করা যায়, বাট সব থেকে সহজ যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটের হেডার থেকে আইপি পাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। হেডারটা হচ্ছে কি, এই যে দেখুন আমি যদি এটাকে ইন্সপেক্ট করি এবং নেটওয়ার্ক সেকশনটাতে যাই এবং এই পেজটাকে আমি যদি আরেকবার লোডিং করি, এইগুলো হচ্ছে হেডার্স, ঠিক আছে। এই যে হচ্ছে রেসপন্স হেডার, ঠিক আছে। তো এইখানটা থেকেই হচ্ছে আমরা আইপি ডিটেক্ট করার চেষ্টা করব। এছাড়াও আপনি চাইলে লাইব্রেরি ইউজ করে আইপি ডিটেক্ট করতে পারেন। তো এর জন্য আমরা একটা ইউটিলিটি ফাংশন লিখব। এই জায়গাটা থেকে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এটার নাম দিলাম ইউটিলস। এই জায়গাটা থেকে আমি ফাইলটার নাম দিলাম গেট ক্লায়েন্ট আইপি এবং এইখান থেকে আমি একটা ফাংশন এক্সপোর্ট করব, যেই ফাংশনটার নাম দিলাম আমি গেট ক্লায়েন্ট আইপি, যেটা একটা প্যারামিটার নিবে, যেটার নাম দিব আমি হেডার লিস্ট। এটার টাইপস ও হেডার্স হবে এবং এইখানটাতে এসে আমি কনস্ট এক্স সাজেশনই আসতেছে, আচ্ছা এক্স ফরওয়ার্ডেড ফর হেডার লিস্ট ডট গেট, ঠিক আছে। এরপর আমি কি করব, যদি এক্স ফরওয়ার্ডেড ফর এই হেডারটা পায় তাহলে আমি কি করব, সরাসরি এটাকে রিটার্ন করে দিব, রিটার্ন করব। বাট রিটার্ন করার আগে আমি এটাকে স্প্লিট করব, অর্থাৎ আমরা কমা সেপারেটেড ভ্যালুতে এটাকে রিটার্ন করব। যদি এক্স ফরওয়ার্ডেড এই হেডারটা না পায় তাহলে আমি কি করব, রিটার্ন এক্স রিয়েল আইপি, এটাকে আমি রিটার্ন করে দিব, হ্যাঁ, হেডার লিস্ট ডট গেট। সো এটা হচ্ছে আমার ইউটিলিটি ফাংশন, যার মাধ্যমে আমি ক্লায়েন্টের আইপি ডিটেক্ট করব। এরপর আমি আবার ওই ফাইলটাতে চলে যাব। এইখানটাতে এসে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করব, যেটার নাম দিব আমি হেডার লিস্ট এবং এটা অ্যাওয়েড করতে হবে আমাদের হেডার্স। এই হেডার্সটা আসবে হচ্ছে নেক্সট হেডার থেকে, এই যে অটোমেটিক্যালি এটা ইম্পোর্ট হয়ে গেছে। নেক্সট হেডার যে প্যাকেজ আছে এখান থেকে আসবে। তারপর আমি আরও একটা ভ্যারিয়েবল তৈরি করব আইপি নাম দিয়ে এবং গেট ক্লায়েন্ট আইপি, এটাকে আমি ইম্পোর্ট করে নেব। এই যে গেট ক্লায়েন্ট আইপি, এটা এই যে ইউটিল ফাংশন যেটা সেখান থেকে আসছে। আচ্ছা আমি এটাকে একটু কনসোল লক করে দেখি যে আইপিটা পাই কিনা। আচ্ছা এই জায়গাটাতে দেখুন, আমি কি একটু জুম করব, আচ্ছা এই জায়গাটাতে দেখুন ক্লায়েন্ট আইপি চলে আসছে আমার। আচ্ছা এইখানে আপনি যে আইপিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লুপ ব্যাক আইপি, ঠিক আছে। লুপ ব্যাক আইপি বলতে মোটামুটি যেটা বোঝায় সেটা হচ্ছে আমি এই মেশিনে রিকোয়েস্ট করতেছি এই একই মেশিন থেকে, ঠিক আছে। এটা হচ্ছে লুপ ব্যাক আইপি। যেহেতু আমি আইপি ভার্সন 6 ইউজ করতেছি এই জন্য এই আইপিটা পাইছে। আপনারা যদি আইপি 4 ইউজ করেন তাহলে হয়তো 127 যে আইপিটা আছে ওইটা পাবেন। মোটামুটি কথা হলো আমরা কিন্তু এখানে আইপি পেয়ে গেছি, ঠিক আছে। আইপি পাওয়ার পরে যখনই আমরা ওটিপির জন্য রিকোয়েস্ট করব এই জায়গাটা থেকে আমাদের কি অ্যাড করতে হবে, আমরা যদি ডকুমেন্টেশনটাতে যাই, এই যে স্যাম্পল কোড যেটা আছে এই জায়গাতে দেখুন আমরা আইপিজিও নামে আরও একটা কি পাঠাবো। আমি এটাকে কপি করলাম, কপি করার পরে অ্যালাউ এবং এইখানে স্ট্যাটিক দেওয়া আছে, আমরা এটাকে চেঞ্জ করে আমাদের এই যে আমাদের ভ্যারিয়েবলটা আছে আইপি, আমরা ওইটা এখানে দিয়ে দিব, হয়ে গেল, ওইটা দিয়ে দেবো, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের ভিডিওটা প্লে করি, সম্ভবত প্লে হবে না, দেখি কি হয়। ইউ আর নট ইন অন অফ দি অ্যালয়েড নেটওয়ার্ক অর রিজিয়নস, ঠিক আছে। এইটার কারণ হচ্ছে কি যে দেখেন আমরা
এখন আসি হচ্ছে লোকাল হোস্টে। যখন আমরা এই সার্ভারে অর্থাৎ ভিডিওর সার্ভারে রিকোয়েস্টটা পাঠাইছি, তখন সার্ভারে কিন্তু আমার রিয়েল আইপি যেটা বা আমার পাবলিক আইপি যেটা ওইটা পাইছে, হ্যাঁ। কিন্তু ওটিপি যখন আমরা রিকোয়েস্ট করছি তখন কিন্তু আমি পাঠাইছি আমার এই লুপব্যাক আইপি, হ্যাঁ। তো এই আইপি তো মিসম্যাচ হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই ভিডিওটা চলতেছে না। আমরা যদি এই জিনিসটাকে দেখতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে টানেলিং করতে পারি, হ্যাঁ। টানেলিং করে আমরা দেখতে পারি কাজ করে কিনা, হ্যাঁ। তো আমি টার্মিনাল চলে আসবো। আমি টানেলিংয়ের জন্য ngrok ইউজ করতেছি। ngrok সম্পর্কে আমার পেছনের একটা ভিডিওতে বলা আছে এবং ngrok কীভাবে সেট আপ করতে হয় এই সম্পর্কে আমি বলেছি, এই জন্য এই ভিডিওতে এটা বললাম না। http ওকে। এখন যদি আমি এই ইউআরএলটা ভিজিট করি, এখন আশা করছি আমার ভিডিওটা প্লে হবে। ওকে, কাজ করতেছে না, দেখি কি সমস্যা হলো। আচ্ছা, এইটা আমি যে অ্যারের মধ্যে রাখছি, যেহেতু এটা সিঙ্গেল আইপি, সম্ভবত এই জন্য কাজ করতেছে না। এবার দেখি কি হয়। আচ্ছা, এখন কাজ করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করতে পারেন, আপনি আইপি রেস্ট্রিক্টেড করে দিতে পারেন যে নির্দিষ্ট আইপি থেকে, অর্থাৎ যেই আইপি থেকে ওটিপির জন্য কল করা হয়েছে শুধুমাত্র ওই আইপি থেকে ভিডিওটা প্লেব্যাক করা যাবে, অন্য আইপি থেকে প্লেব্যাক করা যাবে না। এবং আপনি চাইলে জিও রেস্ট্রিকশনও লাগাতে পারেন। ইভেন এই জায়গাটাতে আপনি দেখেন যে এখানে কিন্তু IP6ও কি করে, সাপোর্ট করে। তো এইটা কিন্তু দারুণ একটা ফিচার পাইরেসি প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে। তো আমি এটাকেও মুছে দিই এখান থেকে, যেহেতু আমরা লোকাল হোস্টে টেস্ট করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে অফলাইন সেটিংস। অফলাইন সেটিংসটা শুধুমাত্র এসডিকে যারা ইউজ করে তাদের জন্য কাজ করে। যেমন এখানে বলাই আছে, দেখুন, অফলাইন ভিডিও ইজ অ্যাভেলেবল উইথ আওয়ার অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS এসডিকে, ঠিক আছে। তো অ্যান্ড্রয়েড এবং iOS এসডিকে যদি ব্যবহার করে অ্যাপ্লিকেশন বানান আপনি, এই যে দেখুন এইখানে কিন্তু মোবাইল এসডিকে নামে আলাদা একটা সেকশন আছে, অ্যান্ড্রয়েড এসডিকে, iOS এসডিকে। তো যদি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেন, যেমন আমাদের দেশে 10 মিনিট স্কুল তাদের যে মোবাইল অ্যাপস আছে সেইখানে যদি তারা এই এসডিকে ইউজ করে, তখন হচ্ছে যে অফলাইন যেই সেবাটা আছে তারা এটাকে নিতে পারবে, হ্যাঁ। এরপরের যে সেকশনটা আছে ভিউয়ার অ্যানালিটিক্স, এইটা দিয়ে আমরা মূলত কি করতে পারি, যে আমার ভিডিওটা ইউজ করতেছে, যেমন ধরুন এইটা হচ্ছে আপনার LMS বা আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ। এইখানে যে এসে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতেছে, হ্যাঁ, এবং ওটিপিটা আমরা যে তৈরি করতেছি, এই যে ওটিপিটা তৈরি করতেছি, আমরা যদি চাই যে ভিডিও সাইফারে এই ওটিপিটা কার থ্রুতে তৈরি হচ্ছে, কার বিহেভিয়ার তৈরি হচ্ছে, এই জিনিসটার অ্যানালিটিক্সটা আমরা চাচ্ছি, অর্থাৎ পার ইউজার অ্যানালিটিক্স আমরা চাচ্ছি, তখন হচ্ছে আমাদের ভিউয়ার অ্যানালিটিক্সটা লাগবে, হ্যাঁ। এবং এটা খুবই ইউজফুল, কারণ হচ্ছে যে আমি ভিডিওর শুরুতেও বলছিলাম যে এমন হতে পারে না যে ইউজার কি করলো, আপনার ওয়েবসাইট থেকে কিনলো, ঠিক আছে, একটা কোর্স কেনার পরে সেই কোর্সের ক্রেডেনশিয়াল সে কী করলো, অন্যান্য মানুষের সাথে শেয়ার করে দিল, ঠিক না, যেটা আপনার হিউজ লস। এই জিনিসটাকে আপনি এভাবে প্রিভেন্ট করতে পারেন। প্রত্যেকটা ওটিপির জন্য যখন রিকোয়েস্ট করা হবে, কোন ইউজার এটার জন্য রিকোয়েস্ট করছে, আপনি সেটাকেও কি করতে পারেন, সেটাকেও আপনি এখানে পাস করে দিতে পারেন। ফলে কি হবে যে আপনি বুঝতে পারবেন, যদি দেখেন যে একজন ইউজার বেশি পরিমাণে ওটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে বা একজন ইউজার বেশি ভিডিও দেখতেছে, ঠিক আছে, এক একটা ভিডিও 10, 20, 30 বার করে দেখতেছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ইউজারটা নিশ্চয়ই কোনো না কোনো একটা ঝামেলা করছে বা কোনো না কোনোভাবে এটাকে পাইরেট করতে চাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্যই মূলত এই ভিউয়ার অ্যানালিটিক্সটা আমার কাছে ইউজফুল মনে হয়। এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ইউজার আইডি নামে আরও একটা কি নিব এখানে, এবং এখানে আমরা user.name, আচ্ছা এখানে আমরা নেম না দিয়ে ধরুন আমরা একটা ইউজারের আইডি দিয়ে দিই, হ্যাঁ, কারণ প্রত্যেকটা ইউজারের তো একটা আইডি থাকবে আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ। আমরা ধরুন 1 2 3 যেটা আছে এটাই দিলাম, এবং এইখানটাতে আমরা এই যে আইডি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি হবে যে এখন আমার ভিডিওটা কে প্লে করতেছে এই জিনিসটাকেও আমরা কি করব, বুঝতে পারবো, হ্যাঁ। তবে এইখানে আচ্ছা আমার ভিডিওটা এখনও রান করতেছে না, আচ্ছা হোয়াইট লিস্টিংয়ের কারণে আমি এটাকে এখন আমি পেলে দিব। হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার কাজ করতেছে, ঠিক আছে। তবে ইউজার আইডি সম্পর্কে এখানে আমি মনে হয় কি যেন একটা জিনিস দেখছিলাম, যেমন এইখানটাতে বলা আছে যে ইটস লেন্থ মাস্ট নট এক্সিড 36 ক্যারেক্টার, ঠিক আছে, 36 ক্যারেক্টার বেশি হতে পারবে না, এবং এটা স্পেশাল ক্যারেক্টার সাপোর্ট করে না। আলফা নিউমারিক এবং এই যে 2 ক্যারেক্টার অর্থাৎ হাইফেন এবং আন্ডারস্কোর, এই দুইটাই সাপোর্ট করে। ওটিপি জেনারেশন করার জন্য এই ফাংশনগুলো আমরা কি করতে পারি, এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, হ্যাঁ। এই সার্ভার এপিআইগুলো আমরা যদি আরও দেখি, এখানে দেখুন আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে অটোমেটেড আপলোড। তো অটোমেটেড আপলোডটা খুবই ইউজফুল। সেটা হচ্ছে আপনার LMS যদি অনেক বড় হয়, ঠিক আছে, এবং আপনার যদি প্রচুর পরিমাণে কোর্স থাকে, তাহলে আপনার ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে থাকবে, হ্যাঁ। তখন যদি এমন হয় যে প্রত্যেকটা কোর্সের জন্য আপনি প্রত্যেকটা ভিডিও এসে এই জায়গাটাতে কি করবেন, আপলোড করবেন, তারপরে আবার ইমপ্লিমেন্ট করবেন, জিনিসটা কিন্তু খুবই হ্যাসেলের হয়ে যাবে। তো এর জন্য এনারা বলছেন কি যে আপনি এই কাজটা API এর থ্রুতেও করতে পারেন, ঠিক আছে, যে আপনি আপনার ব্যাক এন্ডে আপনি
আপনার এপিআইটাকে সেট করে দিলেন। আপনার ব্যাকএন্ডে যখন এপিআই সেট হয়ে গেল তখন আপনি অটোমেটিক্যালি আপনার ব্যাকএন্ড থেকে ভিডিওগুলো আপলোড করতে পারেন। এই যে দেখেন ইম্পোর্ট ভিডিও ফ্রম ইউআরএল আছে এবং এইখানে এপিআই লিস্ট আছে একটা, যেটা হচ্ছে সোয়াগার ইউআই। আমরা যদি এই জায়গাটাতে যাই, এই যে দেখুন এখানে ওনাদের এপিআইয়ের যে ইউআরএলগুলো আছে বা এপিআই এন্ডস পয়েন্ট যেগুলো আছে এখানে পুরো তালিকা আছে এবং কীভাবে কোনটা কাজ করে, অর্থাৎ এপিআই ডকুমেন্টেশন বলতে যেটা বোঝায় আর কি, সব এখানে আছে। হ্যাঁ, আপনারা এই জিনিসটাকে পড়ে নিতে পারেন। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা ওটিপি রিকোয়েস্ট করার জন্য যে সকল ফাংশনালিটি ইউজ করতে পারি এই জিনিসটা দেখলাম। আমরা চাইলে কিন্তু এই যে ভিডিও প্লেয়ারটা আছে এটাকেও কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে? তো এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, আমরা আমাদের ভিডিও সাইফার ড্যাশবোর্ডে যাব। এখানে দেখুন কাস্টম প্লেয়ার নামে একটা মেনু আছে, আমরা এই মেনুটাতে ক্লিক করব এবং এই যে হচ্ছে কাস্টম প্লেয়ার, এখানে আমরা অ্যাড কাস্টম প্লেয়ার বাটনে ক্লিক করব। বাটনটাতে ক্লিক করার পরে আমরা এই প্লেয়ারের একটা নাম দেবো, ধরুন আমি এটার নাম দিলাম ডিফল্ট প্লেয়ার। হ্যাঁ, নাম দেওয়ার পরে আমরা এই যে এখানটাতে, এটা হচ্ছে প্রিভিউ, তো এইখানটাতে দেখুন আমি সাউন্ড বন্ধ করে দিই। এই যে আমরা কি এই যে বাটনগুলো আছে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, আমরা এটা দেখাতে চাচ্ছি কি চাই না। স্কিপ ডিউরেশন অর্থাৎ ব্যাকআপ বা ফরওয়ার্ড যখন চাপবে তখন ইউজার কতটুকু সামনে বা পেছনে যাবে এইটা দেওয়া। তারপর হচ্ছে স্পিড কন্ট্রোল, এই যে এইখানটাতে দেখুন স্পিড কন্ট্রোল করতে পারবে কিনা ইউজার, ঠিক আছে? এটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এটা যদি না দিয়ে দেন তাহলে ইউজার স্পিড কন্ট্রোল করতে পারবে না, বাট অবশ্যই আমাদের দেওয়াই ভালো। তারপর হচ্ছে শো ক্যাপশন কন্ট্রোল, এই যে ক্যাপশন যেটা আছে এটার কন্ট্রোল আপনি দেখাতে চাচ্ছেন কি চাচ্ছেন না। হ্যাঁ, তারপর হচ্ছে এনেবল ক্যাপশন সার্চ, ক্যাপশন সার্চ করার অপশনটা দিবেন কিনা আপনি, এই যে এখানে যে অপশনটা আছে এটা দেন না দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি দিলাম না, ঠিক আছে? তারপরে শো প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস বার কতটুকু ইউজার দেখছে এটা থাকবে কি থাকবে না, এই যে দেখুন এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, বাট এই যে এখন কিন্তু আবার দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এনেবল লোকাল রিজিউম, অর্থাৎ ইউজার কিছু ভিডিও দেখে যদি বন্ধ করে দেয় এরপরে যখন সে রিজিউম করবে তখন ওই জায়গাটা থেকে আবার রিজিউম হবে কিনা। এরপরে আপনি কিছু কনফার্ম বিফোর অটো রিজিউমের কনফার্মেশন নিতে চান কিনা আপনি এখান থেকে দিতে পারেন। এরপরে যেটা আছে আদার কন্ট্রোল বাটনস টু মুভ ইনসাইড এ সেটিং আইকন। আচ্ছা, এইখানে সেটিং আইকনস আসে, ঠিক আছে? এইখানে সেটিং আইকনস যে আসছে এই আইকনের মধ্যে আপনি কোন কোন সেটিংস দেখাতে চান আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে প্লেয়ারের কালার, ঠিক আছে? ধরুন আপনার ব্র্যান্ডের যে কালারটা আছে, হ্যাঁ, আপনার এলএমএস তো একটা ব্র্যান্ড হতে পারে, তাই না? সেই ব্র্যান্ডের যে কালারটা আছে আপনি চাচ্ছেন যে প্লেয়ারটাও ওই কালারেই হবে। হ্যাঁ, আপনি চাইলে এটাও করতে পারেন। তো এটার জন্য আপনি এই যে এখানে ধরুন আপনার, আচ্ছা ধরুন এই যে ব্লু একটা কালার, ঠিক আছে? তো আমি চাচ্ছি এই কালারটা হোক। এই যে দেখেন আমার প্লেয়ারটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা ওয়েবসাইটেও দেখবো যেটা কেমন দেখা যায়। এটা তো আমরা প্রিভিউ দেখতেছি, তাই না? ওয়েবসাইটে তো এখনও পর্যন্ত অ্যাড করিনি। এবং এরপরে শো পজ, এই যে এখানে অনেক অপশন আছে, এই যে এই পর্যন্ত অনেক অপশন আছে, সব কিছু আপনি ঠিক রেখে সেভ করবেন। এবং এইটা হচ্ছে আপনার প্লেয়ার আইডি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্লেয়ার আইডি। আমরা যদি আমাদের ওয়েব পেজে প্লেয়ারটাকে রান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে আমরা এই যে নিচে আসবো, এখানে নিচে দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে দেখুন কাস্টমার, আচ্ছা এখানে দেখুন কাস্টম প্লেয়ার ইজ অনলি অ্যাভেলেবল উইথ V2 প্লেয়ার, অর্থাৎ ভার্সন 2 প্লেয়ারের মধ্যেই হচ্ছে আপনি কাস্টম প্লেয়ার অ্যাড করতে পারবেন। এবং এখানে অ্যাড করার যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিউ একটা পার্ট যুক্ত করতে হবে কোয়ারি প্যারামিটারের মধ্যে, যেটা হবে এই যে এটা। হ্যাঁ, তো আমরা এই অংশটুকু কপি করব। কপি করার পরে আমরা আমাদের এই যে আই ফ্রেমটা আছে এইখানটাতে আসার পরে এইখানে অ্যাড করে দেব এবং এই জায়গাটাতে আমরা আমাদের যে প্লেয়ার আইডিটা ছিল সেই আইডিটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? আমি আইডিটা দিয়ে দিলাম। এরপর আমি যদি এখানে রিফ্রেশ করি দেখুন অলরেডি কিন্তু আমার প্লেয়ারের যে কালারটা আছে, এই প্লে বাটনের যে কালার, এটা কিন্তু আমার ব্র্যান্ডেড কালার হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি আশা করি, আচ্ছা আপনারা তো ভিডিও প্লেটা দেখতে পাচ্ছেন না, যাই হোক এইখানটাতেও আমি দেখতে পাচ্ছি যে আমার কালারটা কী হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা যে সকল সেটিংস দিয়েছিলাম সব সেটিংসই কি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? এছাড়াও আমরা চাইলে কিন্তু ভিডিওগুলোতে চ্যাপ্টার অ্যাড করতে পারি। তো চ্যাপ্টার অ্যাড করার জন্য আমি ভিডিওর এডিট অপশনটাতে যাব। এডিট অপশনটাতে গিয়ে এই যে চ্যাপ্টার যেই সেকশনটা আছে এই সেকশনটাতে ক্লিক করার পর আমরা অ্যাড চ্যাপ্টার দেব। ধরুন এখানে আমি দিলাম ফার্স্ট চ্যাপ্টারটা দিলাম ইন্ট্রো। হ্যাঁ, তারপরে আমি আরও একটা চ্যাপ্টার অ্যাড করলাম, ধরেন এটা হচ্ছে 1 মিনিটে। এরপরে আমি ধরুন এই চ্যাপ্টার দিলাম প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে? এরপরে সেভ চ্যাপ্টার্স দিলাম। এখন যদি আমি প্লেয়ারটাতে যাই, আমাদের ফ্রন্ট এন্ডে যাই এবং রিফ্রেশ করি তাহলে এই জায়গাটাতে আমার চ্যাপ্টারও চলে আসছে, ঠিক আছে? এখানে আমি নতুন একটা প্রজেক্ট, আচ্ছা আপনারা হয়তো জিনিসটাকে দেখতে পাচ্ছেন না, বাট এই জায়গাটাতে কি আসছে, চ্যাপ্টারও কি আসছে, চলে আসছে। এটা আমার প্রথম চ্যাপ্টার, এটা হচ্ছে কি আমার সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? এইভাবে আমরা ভিডিওতে চ্যাপ্টারও অ্যাড করে দিতে পারি।
এছাড়াও এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং মানে হচ্ছে আপনি সিকিউরলি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো এটার জন্য কি করবেন, আপনি এই যে লাইভ স্ট্রিমিং যে মেনুটা আসছে এখানে চলে আসবেন এবং ক্রিয়েট নিউ লাইভ স্ট্রিমিং এইখানটাতে ক্লিক করবেন এবং এইটাতে আপনি ধরেন একটা নাম দিবেন। ধরুন আমি একটা নাম দিলাম বুট ক্যাম্প, একটা নাম দিয়ে দিলাম আমি। এবং এরপরে আপনি চ্যাট মোড যেটা আছে এটাকে অ্যানোনিমাস রাখবেন না অথেন্টিকেটেড রাখবেন। তার মানে হচ্ছে যে কেউ কি আপনার সঙ্গে চ্যাট করতে পারবে এই লাইভ স্ট্রিমিংটা চলার সময়, নাকি অথেন্টিকেটেড পার্সনে চ্যাট করতে পারবে। আমি এটাকে অফই রাখলাম আপনাদের শুধু দেখানোর জন্য এবং এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এই যে দেখুন আমার লাইভ স্ট্রিমিংটা কিন্তু তৈরি হচ্ছে। ক্রেডেনশিয়াল তৈরির জন্য 1.5 মিনিটের মতো সময় লাগতে পারে, এখানে যেটা লেখা আসছে। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, ওকে, আমার লাইভ স্ট্রিমিংটা কিন্তু চলে আসছে এবং এইখানে দেখুন এটা হচ্ছে আমার লাইভ স্ট্রিমিং কি এবং এটা হচ্ছে সার্ভার ইউআরএল। এবং এটা দেখুন আপনি এই যে লাইভ স্ট্রিমিংটা এটা আপনি যে কোনো সফটওয়্যারে ইউজ করতে পারবেন। ওবিএস ইউজ করেন আপনি বা ইউটিউবের যে লাইভ স্ট্রিমিং আছে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, যে সকল জায়গাতে আরটিএম প্রোটোকলটা সাপোর্ট করে। ঠিক আছে, আরটিএমএল হচ্ছে একটা নেটওয়ার্কিং প্রোটোকল, যেটা যার পূর্ণ রূপটা হচ্ছে রিয়েল টাইম মেসেজিং প্রোটোকল। নেটওয়ার্কিং নিয়ে কখনো ভিডিও করলে আমরা এটার বিস্তারিত আলোচনা করব। যাই হোক, মোটামুটি কথা হচ্ছে যে আরটিএম প্রোটোকল সাপোর্ট করবে এমন যে কোনো জায়গাতেই আপনি লাইভ স্ট্রিমিংটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মাত্র একটা ভিডিও কি করছি, ইমবেড করছি। বাট আপনি যখন আপনার এলএমএস এর প্রোডাকশন গ্রেডে এটাকে ইউজ করতে যাবেন তখন তো আপনি একটা ভিডিও কি করবেন না, ইমবেড করবেন না, আপনার তো শত শত ভিডিও থাকতে পারে। সেটা যখন করবেন তখন অবশ্যই আগে আপনি সিস্টেম ডিজাইনটা করে নেবেন। ঠিক আছে, এবং আমরা যেভাবে এখানে ইমবেডটা করছি এবং যেভাবে শো করতেছি এটা কিন্তু কোনোভাবেই সিকিউর না। ঠিক আছে, ওটিপি আমরা এখানে যে সরাসরি কি করছি রিকোয়েস্ট করে দিয়েছি, এটা আসলে ভালো কাজ হয় নাই। এটার জন্য আমাদের সবথেকে ভালো হতো আমরা যদি কি করতাম, একটা এপিআই রাউট তৈরি করে নিতাম বা সার্ভার সাইড অ্যাকশনের মাধ্যমে যদি এটাকে ফেস করতাম, সেটাই হচ্ছে সবথেকে আদর্শ। তাহলে হতো কি আমাদের এই কোডিংটা সম্পূর্ণ সার্ভার সাইডে রান করতো। হ্যাঁ, এবং আপনি যদি প্রোডাকশন গ্রেড এটাকে ইউজ করতে চান তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করব যে আপনি যখন ওটিপি ফেস করবেন তখন অবশ্যই এটাকে সার্ভার সাইডে কী করবেন, ফেস করবেন। সো আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সো মোটামুটি এইভাবেই হচ্ছে আপনারা সিকিউরলি ভিডিও হোস্ট করতে পারেন, ফলে আপনার ভিডিওটা কোনোভাবেই কি হবে না, পাইরেটেড হবে না এবং আপনার কোর্স, আপনার যে মেহনত, আপনার যে কষ্ট, এই কষ্টটা বিফলে যাবে না। এই ভিডিওটা মূলত ছিল আমার এই প্ল্যাটফর্মের একটা ওয়াক থ্রু। আমি মোটামুটি এটার একটা ওভারভিউ দিতে চেয়েছিলাম যে এটার মধ্যে কী কী করা যায়। সো আশা করছি মোটামুটি একটা ওভারভিউ দেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।